আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের হিস্ট্রি পেজ নম্বর 276 ও 77 নম্বরে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, আর পারলে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে, পারলে নয় খাতায় নোট ডাউন করে নেবে। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের এবিটিএ থেকে কিন্তু এই সেটটা দিলেই আমার 10টা সেট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদের 15 তারিখে আমি কিন্তু হিস্ট্রি থেকে 2 নম্বর যে সমস্ত সাজেশন দেবো বলছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। ওইখান থেকেই তোমরা কিন্তু 16টা আশা রাখা যায়। 16টার মধ্যে 11টা তোমাদের 12টা করতে হয়, 10টা থেকে 11টা কিন্তু কমন পেয়ে যাবে, এমনকি 12টাও পেতে পারো। অবশ্যই দেখে নেবে। আর এর আগের যে ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও। আর তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে তো কোশ্চেন দেওয়া শুরু হয়ে গেছে, 4টা সেট অলরেডি হয়ে গেছে। চলো শুরু করা যাক। 1 নম্বর বলছে, আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো যতটা বলবো ততটাই কিন্তু লিখবে, অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু নোট ডাউন করবে। চলো 1 নম্বর কোশ্চেন বলছে, নতুন সামাজিক ইতিহাস নতুন কেন? না, অতীতে ইতিহাসে শুধুমাত্র রাজা মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তজদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আধুনিক ইতিহাস চর্চার এই ধারা নতুন সামাজিক ইতিহাস নামে কিন্তু পরিচিত। এতটাই লিখবে। 2 নম্বর কোশ্চেন বলছে, আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব লেখো। একটু ইন্ট্রো দিলে, ভূমিকা দিয়ে। আধুনিক যুগে সিনেমা বা চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করে থাকেন। অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের নামে দুই ভাই কিন্তু 1895 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর প্যারিসে প্রথম কিন্তু বায়োস্কোপে সফল বাণিজ্যিক প্রদর্শনী করেন। চলচ্চিত্রের নির্মাণের কেন্দ্র, এটা দিতে পারো, নাও দিতে পারো। গুরুত্বগুলো কী কী? গুরুত্বগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কাহিনীর বৈচিত্র্য, এটা দিতেই হবে। চলচ্চিত্রের কাহিনীর বিষয়বস্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঐতিহাসিক ঘটনা, সমকালীন সমাজের ঘটনাবলী ও পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েনের, ঔপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ প্রভৃতি বিভিন্ন বিষয়ে চলচ্চিত্র নির্মিত হয়। দ্বিতীয়ত, ইউরোপের চলচ্চিত্রের ইতিহাস চর্চা। না, চলচ্চিত্রে যাত্রাপথের বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেবে, বাংলায় চলচ্চিত্রের ইতিহাস চর্চা। চলচ্চিত্রে ইতিহাস চর্চায় বাংলার খ্যাতি কোনো অংশে কম নয়। এই বিষয়ে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তপন সিংহের চলচ্চিত্র আজীবন। এইটা কিন্তু তোমাদের দিতে হবে। এই 3টে পয়েন্ট যে বললাম, শেষের ইন্ট্রো দেবে প্লাস এই 3টে পয়েন্ট দেবে, তাহলেই কিন্তু তোমার এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাচ্ছে 2 নম্বরের জন্য। 3 নম্বরের কোশ্চেন কী বলছে, গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা কেন? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার দেখবে না, 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হরিনাথ মজুমদার এই পত্রিকাটি প্রথম সম্পাদনা করেছিলেন। এই পত্রিকাটিকে বাংলার গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। এই পত্রিকাটি ভিন্ন গোত্রের বা ব্যতিক্রমী ছিল, কারণ সব পত্রিকাগুলি কলকাতা বা অন্যান্য শহরের থেকে প্রকাশিত হতো, আর এই সব পত্রিকাগুলিতে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর মানুষের খবর থাকতো। শহরের মানুষেরাই এই সব পত্রিকা কিন্তু এক্ষেত্রে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ছিল ভিন্ন প্রকৃতির। এবার ভিন্নতা হওয়ার কারণ কি? ভিন্ন প্রকৃতি হওয়ার কারণগুলি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট দেবে, গ্রামের মানুষের কথা প্রচার। না, এই পত্রিকায় গ্রাম্য সাধারণ কৃষক পরিবারের কথা প্রকাশ করা হতো। এর থেকে সমকালীন সময়ের গ্রামের যে বৈচিত্র্য বা চিত্রগুলি, হ্যাঁ, মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কথা জানা যেত। 2 নম্বর হচ্ছে শোষণ ও অত্যাচার। গ্রামের মানুষদের ওপর জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের কথা কিন্তু গ্রামবার্তা প্রকাশিকা গুরুত্ব সহকারে কিন্তু প্রচার করত। 3 নম্বরের কোশ্চেন, এইটা লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। 4 নম্বরের কোশ্চেন, শ্রীরামকৃষ্ণ দেবের ধর্মীয় মতাদর্শের কী পরিচয় পাওয়া যায়? এইটা যতটা বলবো ততটাই লিখবে। অ্যান্সার বলেছে, ঊনবিংশ শতকে বাংলা তথা ভারতের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন ধারায় যে সংস্কার আন্দোলন এগিয়ে চললে তাদের নতুন যাত্রা যোগ করেন ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেব। 1836 থেকে 86 খ্রিস্টাব্দ বাগ্মিতা, পাণ্ডিত্য, অভিজাত্যহীনতা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ ত্যাগ, ভক্তি, পবিত্রতা ও সরলতা নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আকৃষ্ট করেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পূজারী শ্রীরামকৃষ্ণ কিন্তু মধ্যযুগের কুসংস্কারের পাকে আবদ্ধ ভারতীয় সমাজ ও ধর্মের ত্রুটি বিচ্যুতিগুলো দিব্যা দৃষ্টিতে কিন্তু লক্ষ্য করে সেগুলিকে দূর করার কাজে আত্মনিয়োগ করেন। তার আবির্ভাবে হিন্দু ধর্ম সহজ, সরল ও সার্বজনীন হয়ে ওঠে। এবার তার যে চরিত্রটা কী ছিল,
1 নম্বর বলছে যতমত ততপথ, না তথাকথিত পাশ্চাত্য জ্ঞান বর্জিত সংস্কৃতি ও শিক্ষা দীক্ষাহীন দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত শ্রীরামকৃষ্ণ জাতিকে যতমত ততপদের সন্ধান দেন। এতটা লিখলেই কিন্তু হয়ে যাবে, চাইলে তোমরা আর কিছুটা লিখতে পারো, আমি এতটাই বলবো। ঠিক আছে, এইটা তোমরা দিলে। তারপরে 2 নম্বর পয়েন্টে চলে আসবে কর্মই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর লাভের জন্য অত্যাচার অনুষ্ঠান, জপ তপ, মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ, কচ্ছ সাধন, তারপর বলছে সুচিতা, সংস্কার ত্যাগ প্রকৃতির কোনো প্রয়োজন নেই। 2 নম্বর পয়েন্ট শেষ হয়ে গেল। পারলে তোমরা আরও একটু লিখতে পারো। 3 নম্বর পয়েন্ট শিবজ্ঞানে জীব সেবা। শ্রীকৃষ্ণের কাছে ধর্মের অর্থ হলো জীবের কল্যাণ এবং জীব সেবা। জীব দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবাই হলো ধর্মের মূল আদর্শ। তিনি বলেছেন যে প্রতিটি মানুষ এই মুক্ত পুরুষ ঈশ্বরের সন্তান। এইভাবে তিনি কিন্তু ধর্মের প্রচার ঘটিয়েছিলেন। ব্যাস, এই পর্যন্ত, আর না দিলে হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? অ্যান্সার দেখো না, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে খুদকাটি প্রথা বা যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা। এছাড়াও তাদের কী কী উদ্দেশ্য ছিল? 1 নম্বর চিরাচরিত আইন শাসন ও বিচার ব্যবস্থা ভেঙে দেয়। 2 নম্বর তাদের বেগার শ্রম দিতে বাধ্য করে। 3 নম্বর ইংরেজ আশ্রিত বহিরাগত জমিদার ও মহাজনদের জমি জায়গা দখল করে। এই 3টে পয়েন্ট দিলেই হয়ে যাবে, ইন্ট্রো দিয়ে এই 3টে পয়েন্ট দিলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বরটা চাইলে তোমরা দিতে পারো অথবা নাও দিতে পারো, তুলে রাখলে ভালো হয়, খাতায় নোট ডাউন করে পড়ে রাখলে ভালো হয়। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। 6 নম্বর কোশ্চেন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন? অ্যান্সারটা দেখবে, এই কোশ্চেনটা কিন্তু এবিটিএতে অনেকগুলো সেটাই পাওয়া গেছে, তার সঙ্গে সঙ্গে পর্ষদের যে টেস্ট পেপারটা করাচ্ছি সেটাতেও কিন্তু আছে, তাই এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটা দেখবে না, ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, মূলত একেশ্বরবাদ, সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য 1820 সালে মৌলভী হাজী শরীয়তুল্লাহ যে সংস্কার আন্দোলন গড়ে তোলেন তা কিন্তু ফরাজি আন্দোলন নামে পরিচিত। সুতরাং এই আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল কিন্তু ইসলামের শুদ্ধিকরণ করে ধর্মীয় পুনর্জাগরণ ঘটানো। তবে শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া এই আন্দোলনকে কিন্তু অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে একটি শক্তিশালী কৃষক আন্দোলনে পরিণত করেন। ফলে এই আন্দোলন ক্রমশ ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে রূপান্তরিত হয় বলে অধ্যাপক নরহরি কবিরাজ এবং ডক্টর অভিজিৎ দত্ত মনে করেন। ব্যাস, এই পর্যন্ত লিখলে এটা এটা পুরোটাই লিখতে হবে। 7 নম্বর কোশ্চেন বলছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র নির্ণয়ের প্রধান সমস্যা কী ছিল? দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। এক পক্ষের ঐতিহাসিকরা বলেন এটি ছিল নিছক সিপাহী বিদ্রোহ, অপর পক্ষে বলেন এটি ছিল জাতীয় আন্দোলন। তাছাড়াও কেউ কেউ আবার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সামন্ততান্ত্রিক প্রতিবাদ, কৃষক বিদ্রোহ, মুসলিম চক্রান্ত প্রভৃতি নানা নামে কিন্তু অভিহিত করেছেন। 1 নম্বর সিপাহী বিদ্রোহটা জানবো, যে সিপাহী বিদ্রোহটা কি, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, বলছে সিপাহী বিদ্রোহটা কি না, ইংরেজ ঐতিহাসিক চার্লস রেগস। আচ্ছা, এতটাই কিন্তু তোমরা দিলে কিন্তু হয়ে যাবে, তোমরা এই এই পয়েন্টগুলো আলোচনা নাও করতে পারো। হ্যাঁ, যে এই নানান দিকে যে কি বলছে, খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র নির্ণয়ের প্রধান সমস্যাগুলি কিন্তু এইগুলোই ছিল। হ্যাঁ, যারা যেমন পেরেছে তাদের মতামত দিয়েছে। কখনো এই বিদ্রোহকে মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ, কখনো মনে হয়েছে সামন্ততান্ত্রিক প্রতিবাদ, কখনো মনে হয়েছে কৃষক বিদ্রোহ, কখনো মনে হয়েছে মুসলিম চক্রান্ত। এই ধরনের মন্তব্যগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। তোমরা চাইলে এই পয়েন্টগুলো দিতে পারো অথবা নাও দিতে পারো। ঠিক আছে, কেন মনে করা হয়েছে জাতীয়তাবাদী আন্দোলন, এখানে কিন্তু পুরোপুরিভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। 2 নম্বরে না দিলেই হবে, আমি বলবো তোমাদের না দিতে, দেখে নেবে শুধু একটু। 8 নম্বরের কোশ্চেন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্যগুলি কি না, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলির বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1 নম্বর কিনা গুলির অনেকগুলি কালো রঙে আঁকা। 2 নম্বর কিনা বেশ কিছু ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ওয়াশ পদ্ধতিতে আঁকেন। এই পদ্ধতিতে কার্টুনের অবয়বে তিনি আনেন রঙের মায়াবী স্পর্শ। ওয়াশ পদ্ধতি ছিল কার্টুন আঁকার এক অভিনব টেকনিক। 3 নম্বর কি, গগনেন্দ্রনাথ ঠাকুর
কোনো পুরাণ বা কিংবদন্তির বিষয় নিয়ে ছবি আঁকেননি। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, সামাজিক বিভিন্ন ঘটনা, ব্যক্তির কাজকর্ম ও আচরণের নানা অসঙ্গতি, চিন্তার দৈন্যতা এবং দ্বিচারিতার বিষয়গুলোকে অবলম্বন করেই তিনি কিন্তু ব্যঙ্গচিত্রগুলি আঁকেন। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। 9 নম্বর বলছে গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? বাংলাদেশের ছাপাখানায় বিকাশে ও সংবাদপত্র প্রকাশের ইতিহাসে গঙ্গাকিশোর ভট্টাচার্য কিন্তু একটি স্মরণীয় নাম। তিনি হলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তিনি প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকির গেজেট প্রকাশিত হয় 1780 সালে। পরবর্তীকালে এই পত্রিকাটি গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় কিন্তু তা জনপ্রিয় হয়ে ওঠে। এটাই ছিল কিন্তু স্মরণীয়তার কারণ। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা আমার কাছে ঠিকঠাক করে তোলা নেই, আমি কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো। তোমাদের যখন সাজেশন দেবো তখন যদি এটা ইম্পর্টেন্ট আসে তখন কিন্তু আমি দিয়ে দেবো। 1 নম্বর কোশ্চেন, 3 কাঠিয়া প্রথা কী? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা অনেকগুলো সেটেই কিন্তু পাওয়া গেছে। তোমরা দেখবে অনেকগুলো সেটেই দেখা যাচ্ছে। অ্যান্সারটা দেখে নেওয়া যাক। 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। 3 কাঠিয়া প্রথা। চম্পারণ জেলায় নীলকর সাহেবরা চাষিদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় কিন্তু নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের কাছে কিন্তু বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকেই কিন্তু 3 কাঠিয়া প্রথা বলা হতো। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? না, মিরাট ষড়যন্ত্র মামলা ভারতের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এইরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা হলো এরকমই এক দমননীতি প্রকৃষ্ট উদাহরণ হলো মামলার প্রেক্ষাপট। 1 নম্বর বলছে কি না, শ্রমিক মালিক বিরোধ। 19 শতকের শেষ দিকে ভারতে শিল্পায়ন শুরু হলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। 20 শতকের প্রথম দিকে মালিক শ্রেণীর শোষণ ও অত্যাচারে শ্রমিক মালিক সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। শ্রমিক শ্রেণীর অসন্তোষকে কাজে লাগিয়ে কমিউনিস্টরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জোরদার করে তোলে। ব্রিটিশ সরকার কিন্তু এতে চিন্তায় পড়ে যায়। 2 নম্বর কিনা পূর্ণ স্বাধীনতার দাবি। 1928 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রায় 25,000 শ্রমিক কিন্তু যোগ দেয়। এখানে তারা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তোলে, যা ব্রিটিশের মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু দাঁড়ায়। 13 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু অনেকগুলো সেটে রয়েছে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পর্কে কী জানো লেখো। ভূমিকা দিলে যে ছাত্রদের ব্যাপক অংশগ্রহণের ফলে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে বাংলার সরকারের মুখ্য সচিব R.W. কার্নাইল তীব্র দমনমূলক এক সার্কুলার জারি করেন, যা কিন্তু কার্লাইল সার্কুলার নামে পরিচিত। প্রেক্ষাপট দিলে ছাত্র আন্দোলন ধ্বংস করার উদ্দেশ্যে কার্লাইল সার্কুলারের দ্বারা সরকার ছাত্রদের মিটিং মিছিল ও সভা সমিতি নিষিদ্ধ করা হয় এবং বন্দে মাতরম ধ্বনিতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দমনমূলক ঘোষণার বিরুদ্ধে ছাত্রদের উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে। প্রতিষ্ঠা দিতে পারো অথবা নাও দিতে পারো, যেহেতু তোমার অ্যান্টি সার্কুলার সোসাইটি কী সেটা দেওয়ার জন্যই কিন্তু আমি প্রতিষ্ঠাটা দিয়েছি। প্রতিষ্ঠা না দেওয়ার দরকার নেই, কার্যাবলীটা দিয়ে দেবে। কার্যাবলী 2টো পয়েন্ট দিয়ে দেবে। এই সোসাইটির প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল দিয়ে দিলে, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে যুক্ত রাখা, আর 2 নম্বর দিলে ছাত্রদের উৎসাহিত করা। এই পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে। চলো 14 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। ভাইকম সত্যাগ্রহ কি? অ্যান্সার লিখবে ভাইকম, স্পেলিংটা মিস্টেক আছে, একটু কারেকশন করে নেবে। ভাইকম বর্ণ হিন্দুদের একটি মন্দির, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরে এটি অবস্থিত। এই মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। শ্রী নারায়ণ গুরু বর্ণ হিন্দুদের এই বর্ণবিদ্বেষী প্রথার বিরুদ্ধে এবং মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের হাঁটার দাবিতে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, তাই কিন্তু ভাইকম সত্যাগ্রহ নামে কিন্তু পরিচিত। আন্দোলনের ব্যাপকতায় মুগ্ধ হয়ে গান্ধীজি একে কিন্তু সমর্থন করেন। শেষ পর্যন্ত এই আন্দোলন জয়যুক্ত হয়। 15 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? 26শে জানুয়ারি 1950-এ স্বাধীনতার 3 বছর পরেই ভারত সত্যিকার অর্থে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রূপে পরিগণিত হয়েছিল। এই তারিখে ভারতীয় সংবিধান, যা 26শে নভেম্বর 1949 তারিখে কিন্তু
গণপরিষদ দ্বারা খসড়া এবং গৃহীত হয়েছিল, আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। এই জন্যই কিন্তু এটা গুরুত্ব রয়েছে। আর 16 নম্বর কোশ্চেন, কী উদ্দেশ্যে ভাষা ভিত্তিক প্রদেশ গঠিত হয়? না ভাষাভিত্তিক, আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। যারা পাবে তোমাদের বই থেকে ভালোভাবে দেওয়া আছে, ওইখান থেকে তুলে নিতে পারো, অথবা যদি মনে হয় ইম্পর্টেন্ট খুবই, তাহলে কিন্তু আমি তোমাদের 16 তারিখে যে সাজেশনটা দেবো তাতে কিন্তু তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দেওয়া হবে। একটু শুনে রাখো, কী উদ্দেশ্যে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়? না ভাষার ভিত্তিতে প্রদেশগুলিকে ভাগ করার জন্য কিন্তু ভাষাভিত্তিক প্রদেশ বা কমিশন গঠিত হয়। আর প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ 1953 সালে কিন্তু প্রথম ভাষাভিত্তিক প্রদেশ গঠিত হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের কমপ্লিট সলিউশন। চলো আজকে এই পর্যন্ত, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমাদের এক্সামকে আর বেশি বাকি নেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারগুলো আছে তার 4টা সেট আমি দিয়ে দিয়েছি। পরের যে আর 6টা সেট দেবো বলেছি সেগুলো কিন্তু পরপর আপলোড হতে থাকবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করবে, আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দেবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।